আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অক্টোবরে শেখ হাসিনার বিরুদ্ধে ২৪ গণহত্যার রায়, অরাজক পরিস্থিতি ঠেকাতেই অপারেশন ডেভিল হান্ট, গৃহযুদ্ধ লাগার শঙ্কা উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা। কোনো চক্রান্ত না হলে ডিসেম্বরে আগামী জাতীয় নির্বাচন, বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। এই সময় ধরে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের আরও ২ ধাপ অবনতি, বিশ্বে ১৫১তম। দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণহীন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট। চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে সরকারকে বিডিআর সদস্য ও স্বজনদের আলটিমেটাম, নিয়োগ বঞ্চিত প্রাথমিকের শিক্ষকদের শাহবাগে বিক্ষোভ। এবং দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শিল্প উদ্যোক্তারা। সড়ক মহাসড়কে অবরোধ ও দাবি আদায়ের আন্দোলনে ভেঙে পড়ছে সরবরাহ ব্যবস্থা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রায় ঘোষণা হবে আগামী অক্টোবরে। সেই লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলে জানালেন আইন উপদেষ্টা। তিনি বলেন, কোনো চাপে নয়, নিরপেক্ষভাবে বিচার কাজ চলবে। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে অরাজক পরিস্থিতি ঠেকাতে অপারেশন ডেভিল হান্ট চলছে বলে জানান উপদেষ্টা। এতে দেশে গৃহযুদ্ধ লাগার শঙ্কাও উড়িয়ে দেন তিনি। রিপোর্ট মাহবুব কবির চপলের। শেখ হাসিনার গড়া আদালতেই শেখ হাসিনার বিচার শুরু হতে যাচ্ছে। অক্টোবরের মধ্যেই চূড়ান্ত দণ্ড হতে পারে তার। আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৩০০-র বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে গণহত্যা সংক্রান্ত ১৬টি মামলা হয়েছে, যার বিচার শুরু হবে এপ্রিল মাস থেকে। এসব মামলায় আসামি শেখ হাসিনা, আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। অক্টোবরে রায় হতে পারে বলে জানান আইন উপদেষ্টা। আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে ৩ সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য। এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা ৩ থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। তিনি আরও জানান, স্বচ্ছ প্রক্রিয়ায় চলবে বিচার কাজ। তবে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি। ওনারা হয়তো বলতে চেয়েছেন 1 মাসের মধ্যে কেন বিচার হলো না, সেটা হচ্ছে দ্রুত বিচার। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। পলাতকের বিচারের বিধান রয়েছে, এটা তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে। আপনারা জানেন, কেউ পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। আসিফ নজরুল বলেন, ভারত থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই সারা দেশে অস্থিরতার সৃষ্টি হয়েছে, যা নিয়ন্ত্রণে চলছে অপারেশন ডেভিল হান্ট। গৃহযুদ্ধের যে আশঙ্কা ছড়ানো হচ্ছে তা উড়িয়ে দেন তিনি। উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে, যেই উদ্ধতভাবে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেন, এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন। এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণ অভ্যুত্থান, আমাদের যে যন্ত্রণার স্মৃতি, সেটাকে নিয়ে পরিহাস করেছেন। উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য, বলেন এগুলো সহ্য করা যায়? তারপর মুগ্ধকে ছাত্ররাই গুলি করে মেরেছে, মিথ্যাচার, এবং সবাইকে উস্কানি দিয়েছেন, কার বাড়িতে আগুন দিতে হবে, কাকে উনি ছাড়বেন না, ইত্যাদি করবেন না। অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে, আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধ বোধ দেয় নাই। আপনার নিজের মনে হচ্ছে গৃহযুদ্ধমূলক অবস্থা, তাহলে তো আপনার চেহারা হাসি থাকতো না। চিন্তা করেন না এই সমস্ত কুৎসা। আমি সবসময় বলতাম, দেখেন আমি যখন এই সরকারে ছিলাম আমি বলতাম আওয়ামী লীগের 2টা অস্ত্র, একটা হচ্ছে মিথ্যাচার, একটা হচ্ছে নিপীড়ন। তিনি জানান, এ মাসের মধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে ৩৯৩টি মামলা প্রত্যাহার করা হবে। আর আওয়ামী লীগের আমলের ১৬,৫০০ গায়েবী মামলা প্রত্যাহার করা হচ্ছে যাচাই বাছাই করে। সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজেরবাগ পুলিশ লাইন্সে এক কর্মশালায় তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে জনমনে স্বস্তি দিতেই এই অভিযান। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ টাকা খরচ করছেন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ এমন শিরোনামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে এক মঞ্চে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। কর্মশালায় 6টি গ্রুপে অংশ নেন ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তারা। অন্যতম প্রধান লক্ষ্য হলো প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আবারও অপারেশন ডেভিল হান্টের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পতিত স্বৈরাচার নানাভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। পতিত ফ্যাসিস্ট যে স্বৈরাচার আছে, তাদের যে বিভিন্ন বাহিনী বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, তাদের যে লক্ষ কোটি টাকা দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে এবং বিদেশে নিয়োজিত রয়েছে, তাদের যে রক্তপিপাসু নেত্রী, তার কণ্ঠ যে এখনো সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন হোস্টাইল আন্তর্জাতিক মহল রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি। ভিন্নমত দমনে কারাগারগুলোকে ব্যবহার করা যাবে না জানিয়ে আরেক উপদেষ্টা আদিলুর রহমান জানান, মানবাধিকার রক্ষায় বিষয়টি মাথায় রেখে পুলিশকে কাজ করতে হবে। এমন কর্মশালার মধ্য দিয়ে দেশে সুসংগঠিত পুলিশি ব্যবস্থা গড়ে উঠবে বলে প্রত্যাশা উপদেষ্টাদের। যারা এই প্রক্রিয়াতে মানবাধিকার রক্ষা করে কিভাবে কাজ করা যায় তার সঙ্গে যুক্ত হয়েছেন, তারা বাংলাদেশকে একটা অগ্রবর্তী জায়গায় নিয়ে যাবেন, যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রেসি জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন। এটি বন্ধ করার সময় এখন নয় বলেও জানান প্রধান উপদেষ্টা। এই সময় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সংস্কার খুবই জরুরি। এদিকে বাংলাদেশের সংস্কারকে সমর্থন জানিয়েছে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেন, দেশের শাসন ব্যবস্থা, কর প্রশাসন সহ ডিজিটালাইজেশন সংস্কারে বিশ্বব্যাংকের অর্থায়ন পুনর্বিবেচনা করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রধান লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনই ভাবা হচ্ছে না। নির্বাচন কমিশনের এমন মনোভাব জানিয়ে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ডিসেম্বরে সংসদ নির্বাচনের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি চলছে। তবে সরকার চাইলে এর আগে স্থানীয় কিছু নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন তিনি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান নির্বাচন কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। জাতীয় নির্বাচন সামনে রেখে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন নির্বাচনের প্রস্তুতির নানা অগ্রগতি তুলে ধরেন বিদেশিদের সামনে। প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উভয় পক্ষের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী জুনে চূড়ান্ত হবে ভোটার তালিকা। বলেন, ভোটের চূড়ান্ত রোডম্যাপ জানাবে সরকার, তবে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন। স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে, অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট আয়োজন করতে পক্ষে বিপক্ষে মত রয়েছে অনেকের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট সম্ভব কিনা এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের বর্তমান চলমান কার্যক্রম তথা ভোটার হালনাগাদ প্রক্রিয়া সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়েছে। এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা দেবে উন্নয়ন ও দাতা সংস্থাগুলো। Came in January this year and we're here for 2 weeks. Some of you might have covered that. That mission, the work of that mission was to delineate the type of technical support that the UN can provide to the Bangladesh Electoral Commission. ইসির কর্মকর্তারা জানান, জাতীয় নির্বাচন আয়োজনে প্রযুক্তি ও কারিগরি সহ নানা সহায়তা নিয়ে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের দুর্নীতির ব্যাপকতাকে গভীর উদ্বেগজনক বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। দুধাপ পিছিয়ে বাংলাদেশ এখন বিশ্বের 180টি দেশের মধ্যে 151তম দুর্নীতিগ্রস্ত দেশ। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল 149, অর্থাৎ আগের বছরের চেয়ে দেশে দুর্নীতি আরও বেড়েছে। 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের বিশ্লেষণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এই অবস্থান উঠে আসে। রিপোর্ট। পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতির ব্যাপকতার একটা পরিমাপক সূচক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এবারের দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদনে দেখা যায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। একটি দেশের রাজনীতি ও প্রশাসনে দুর্নীতির ব্যাপকতা নিয়ে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের গবেষকদের ধারণার উপর ভিত্তি করে তৈরি গবেষণা প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম, পয়েন্ট পেয়েছে 23। 2001 সালে বাংলাদেশের পয়েন্ট ছিল 0.4, 2012 সালে 2.7, এরপর 2013 সালে এক লাফে বাংলাদেশের পয়েন্ট 27-এ উঠে গেল। এরপর থেকে আবার কমতে থাকে বাংলাদেশের পয়েন্ট। সরকারি ক্রয় খাত, ব্যাংকিং খাত, ট্রেড বা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য খাত, পাওয়ার সেক্টর অ্যান্ড পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন, ল্যান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের খাতগুলো যেখানে রাষ্ট্রীয় অর্থে, জনগণের অর্থে সবচেয়ে বেশি ব্যয় হয়ে থাকে, বিনিয়োগ হয়ে থাকে, এই খাতগুলোকে নীতি দখলের আওতার যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ থেকে, তার থেকে মুক্ত করতে হবে। স্বার্থের দ্বন্দ্বের যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে মুক্ত করতে হবে। 90 পয়েন্ট পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষে রয়েছে ডেনমার্ক। সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ উপরের দিকে অবস্থান করছে। তবে এ নিয়ে প্রশ্ন আছে টিআইবির নির্বাহী পরিচালকের। যদিও হাই স্কোরিং কান্ট্রি হিসেবে অনেকগুলো দেশই পরিচিত, তা সত্ত্বেও সেসব দেশে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেন্টার বা আর্থিক যে ব্যবস্থাপনা আছে তার মধ্যে বিভিন্ন ধরনের লুপহোলের কারণে এক ধরনের ফ্যাসিলিটেটর কাজ করে, যারা বাংলাদেশের মতো দেশ থেকে অর্থ পাচারের সুযোগ সৃষ্টি করে। দক্ষিণ এশিয়ার দেশ ভুটান ছাড়া অন্য সব দেশে দুর্নীতি বাড়ছে। ভুটানের সফলতার কারণ বিশ্লেষণ করেন ইফতেখারুজ্জামান। ভুটানের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত ইতিবাচক, ব্যতিক্রমী ইতিবাচক দৃষ্টান্ত দেখিয়েছে যে তারা সরাসরিভাবে, প্রত্যক্ষভাবে দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত জোরালো অবস্থান ঘোষণা করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে দুর্নীতির ধারণায় বাংলাদেশের অবস্থার উন্নতি হবে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আমাদের সাথে একই স্কোর পেয়েছে কঙ্গো এবং ইরান। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তিসহ 8টি দাবি পূরণে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিডিআর সদস্য ও তাদের পরিবার। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যা মামলায় কারাবন্দী জওয়ানদের স্বজনরা। এদিকে টানা 6ষ্ঠ দিনের মতো শাহবাগে বিক্ষোভ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। চাকুরিতে পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তি ও বিস্ফোরক মামলা বাতিল, তদন্ত কমিশন পুনর্গঠন সহ 8 দফা দাবিতে জাস্টিস ফর বিডিআর স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয় বিডিআর সদস্য ও তাদের পরিবার। যেসব বিডিআর জেলে বর্তমানে আছে তারা সবাই নির্দোষ, কারণ তারা হাসিনার দেয়া রায়ে দোষী। যেখানে হাসিনা নাই সেখানে হাসিনার রায় কেমনে থাকে? এই 6 দফা দাবি মানা যাতে সরকার মাইনে নেয়, তার জন্য আমাদের এই আন্দোলন। তারা বলেন, কয়েক দফা অন্তর্বর্তী সরকারের সাথে দেখা করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তাই আগামীকাল বেলা 12টার মধ্যে সরকার সন্তোষজনক উত্তর না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার কথাও জানান তারা। এই লাখো কোটি জনতা আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করুন। এতে সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বলেন, দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। একটি তদন্ত কমিটি গঠনের চেষ্টা হয়েছিল আমরা জানি, তো এই বিষয়গুলো কিন্তু জনমনে সন্দেহ সৃষ্টি করছে। তো সেই জায়গা থেকে আমাদের ন্যায্য দাবি দেওয়াগুলো আদায়ের জন্য আমরা মাঠে ছিলাম এবং বরাবর থাকবো ইনশাল্লাহ। অন্যদিকে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান নেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা। জানান, প্রাথমিক ও গণশিক্ষা সহ 3 মন্ত্রণালয়ের সুপারিশের পরেও হাইকোর্টের রায়ে তারা বৈষম্যের শিকার হয়েছেন। আমাদের আত্মসম্মানে লাগে, আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। আমরাও চাই সরকার আমাদের দাবিটা মেনে নেক, আমাদের দ্রুত যোগদানের ব্যবস্থা করে দেয়, আমরা এখান থেকে চলে যাই। প্রথম ও দ্বিতীয় ধাপের যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদেরকে যোগদান দেওয়া হয়েছে, কিন্তু আমরা তৃতীয় ধাপে আমাদের এখনো যোগদান দেওয়া হচ্ছে না। যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত এক দফা দাবি চলমান থাকবে বলেও ঘোষণা দেন তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশের রপ্তানিমুখী শিল্পের উদ্যোক্তারা। তাদের আশঙ্কা, এই পরিস্থিতির উন্নতি না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে রপ্তানি খাত। সব ধরনের আন্দোলন থেকে ব্যবসা বাণিজ্য ও উৎপাদনের সঙ্গে জড়িত শিল্প কারখানাকে বাইরে রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সড়ক মহাসড়ক অবরোধ করে ধারাবাহিকভাবে দাবি আদায়ের এমন আন্দোলনে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানান তারা। শারফুল আলমের রিপোর্ট। প্রতিদিনই বিভিন্ন দাবি আদায়ে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে কোনো না কোনো মহল। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে কোনো না কোনো সড়কে অবস্থান করেন তারা। এমন কর্মকাণ্ডে কখনো কখনো সহিংসতায় রূপ নেয়। এতে ব্যাহত হয় সড়কের শৃঙ্খলা, বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহন সহ ব্যবসায়িক কর্মকাণ্ড। সড়কে এমন কর্মসূচির কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। এজন্য সময়মতো পণ্য আমদানি রপ্তানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, যা নিয়ে ভুল বার্তা যাচ্ছে বিদেশিদের কাছে, এমন অভিমত ব্যবসায়ীদের। গত 2-3 দিন ধরে যা হয়েছে সেটা নিয়ে প্রত্যেকে উদ্বিগ্ন এবং তারা ওয়াচ করছে যে বাংলাদেশ আসলে কত তাড়াতাড়ি তাদের আইন শৃঙ্খলার উন্নতি হবে, দেশের স্থিতিশীলতা আসবে। এদেশে যারা ব্যবসা করতেছে তারা নিজেরই উদ্বিগ্ন। আমরাই যদি উদ্বিগ্ন হই, ওদের কাছে কিন্তু মেসেজটা হবে যে উই হ্যাভ টু ওয়েট ফর ইট, এবং সে যখন তার সিকিউরিটি না পাবে সে কিন্তু তখন কিন্তু একটা অন্য অপশন খোঁজার চেষ্টা করবে। আন্দোলনের কারণে কারখানায় পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে পরিবহন সহ কারখানার ব্যয়। এর সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের ভাবমূর্তিও। বিশ্লেষকদের মতে রপ্তানি শিল্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা যদি কন্টিনিউ থাকে তাহলে অবভিয়াসলি দ্য প্রাইভেট সেক্টর গ্রোথ উইল কাম ডাউন এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের গ্রোথও কমে যাবে। সে পলিটিক্যাল কমিটমেন্ট, পলিটিক্যাল স্ট্যাবিলিটি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনস, ট্যাক্সের স্ট্যাবিলিটি এবং আমাদের অল্টারনেটিভ এনার্জি সমস্ত যে রিসোর্স আছে সেগুলোর অ্যাভেলেবিলিটি, এগুলো যদি করতে পারি তাহলে আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট যেরকম হবে সেরকমভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও আসবে। দেশের কর্মসংস্থান ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রাখতে নীতি নির্ধারকদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রমজান উপলক্ষে সারা দেশে অতিরিক্ত ৯,০০০ মেট্রিক টন পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। স্বল্প আয়ের ১২ লাখ পরিবার সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে পারবে। টিসিবির ফ্যামিলি কার্ড ছাড়াই ট্রাকে এসব পণ্য সরবরাহ করা হবে। খুলনার শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব তথ্য জানান। প্রতিটি পরিবার সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি করে মসুর ডাল ও ছোলা, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিনের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৫৬ টাকা দামে বিক্রি করবে টিসিবি। লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাক সেল কার্যক্রম চালু থাকবে এবং আমরা আশা করি
এর বিনিময়ে বাজারে যে পণ্য মূল্যের যে স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি, স্থিতিশীলতা থেকে নিম্নগামী, এর ফলে আমরা আশা করি যে বাজারে পণ্য মূল্য আরো সহনশীল হবে। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র না হলে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বিএনপিকে এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে রাজধানী কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মইনুল আহসান। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বেশ কিছু দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সোমবার বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরেই হতে যাচ্ছে এমন আশ্বাসের কথা উঠে আসে বিএনপির নীতি নির্ধারকদের কণ্ঠে। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান। আমরা এই 17 বছর আন্দোলন করি নাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। সুতরাং স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাববেন না, মাথায় আনবেন না। হবে, অবশ্যই হবে স্থানীয় সরকার নির্বাচন। কখন হবে? সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর। অপারেশন ডেভিল হান্টের প্রতি সমর্থন জানিয়ে মির্জা আব্বাস বলেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছে। শয়তান শিকারের জন্য একটা কার্যক্রম শুরু করেছে, অভিযান শুরু করেছে আমাদের গভর্নমেন্ট। সাধুবাদ জানেন, ভালো কাজ করেছেন। শয়তান শিকার করতে গিয়ে যেন আবার ভালো লোক শিকার না হয়ে যায়, এটা দয়া করে খেয়াল রাখবেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি ও সমমনা দলের নেতারা আবারও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের দাবি জানান নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার 13 বছর পূর্ণ হল আজ। নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত অনেককে চিহ্নিত করা গেছে এবং বিগত সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধাগ্রস্ত করার প্রমাণ মিলেছে বলে দাবি বাদীপক্ষের আইনজীবীর। সুপ্রিম কোর্টের সংবাদ সম্মেলনে নিহতের পরিবার জানায়, বিগত সরকার এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। তাদের আশা, খুব দ্রুতই আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়াবাসা থেকে 2012 সালের 11 ফেব্রুয়ারি ভোরে মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রুনির ভাই বাদী হয়ে শেরেবাংলানগর থানায় মামলা করেন। গত 13 বছরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে 115 বার। তবুও তদন্ত শেষ করতে পারেননি পুলিশের গোয়েন্দা শাখা ডিবি ও র্যাবের তখনকার তদন্তকারী কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তিত পরিস্থিতিতে গত 30 সেপ্টেম্বর মামলার তদন্ত 6 মাসে শেষ করতে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স গঠন করে দেন হাইকোর্ট। 23 অক্টোবর পিবিআই প্রধানকে নিয়ে 4 সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। পরিবারের অভিযোগ, বিগত সরকারের সরাসরি মদদে এই হত্যাকাণ্ড হয়েছে। যত ধরনের আসলে নাটক হয়েছে, ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদেরকে হয়রানি এবং নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রী যেসব কথাবার্তা বলেছেন, স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। তবে এতদিন পর তদন্ত সঠিক পথে এগুচ্ছে এবং চাঞ্চল্যকর তথ্য প্রমাণ টাস্কফোর্সের হাতে এসেছে বলে জানান বাদীর আইনজীবী। বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। অতীতে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করতে দেওয়া হয়নি, এই মর্মেও কিছু তদন্ত রিপোর্টে কিছু তথ্য উপাত্ত এসেছে। দেয়ার আর সাম ইন্ডিকেশনস যেখানে অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বারিত করা হয়েছে। উচ্চ পর্যায় থেকে এখানে অবস্ট্রাকশন ক্রিয়েট করা হয়েছে। এই উচ্চ পর্যায়টা তদন্ত রিপোর্ট আইডেন্টিফাই করে আপনাদের সামনে দেখানো হবে। এদিকে সাগর রুনি হত্যার দ্রুত বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করেছে সাংবাদিক সংগঠনগুলো। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত সমাবেশে দ্রুত বিচার শুরুর দাবি জানান বক্তারা।
বিজ্ঞ আদালত তারিখ দিয়েছেন। ওই দিন আদালতে সাগর রুনি হত্যাকাণ্ডের চার্জশিট আমরা দেখতে চাই এই হত্যাকাণ্ডের পিছনে কত বড় শক্তি লুকিয়ে আছে, এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে। আগামী 2 মার্চ বিচারিক আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য রয়েছে। আর উচ্চ আদালতের নির্দেশে গঠিত টাস্কফোর্স প্রতিবেদন জমা দেবে 23 এপ্রিলের মধ্যে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। তামাকের ব্যবহার বন্ধে সরকারকেই দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে তামাক বিরোধী প্রচারণায় সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি। জনস্বার্থ রক্ষায় তামাক নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এতে জানানো হয় বাংলাদেশ বিশ্বের 5ম বৃহত্তম তামাক ব্যবহারকারী দেশ। প্রতিদিন 22 ভাগ মানুষ জনসমাগম স্থলে ধূমপানের পরোক্ষ ক্ষতির শিকার হচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে 4 ভাগ তামাকে আসক্ত হচ্ছে জানিয়ে জনসচেতনতায় সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। আমরা দারিদ্র্যের পাশাপাশি যদি স্মোকিংটাকে রাখি তাহলে আমরা বুঝতে পারি যে দারিদ্র্য যেমন আমরা এখনো ভুগছি, আমরা নিরক্ষরতা এখনো আমাদের 25 to 30% পিপলকে আমরা নিরক্ষর রেখেছি, তেমনি আমরা স্মোকিং এর জায়গায় আমাদের যা করণীয় সেটাকে আমরা করতে পারি নাই। কমপক্ষে 25 জনের মধ্যে 3 জন মেয়ে উন্মুক্ত জায়গায় সিগারেট খাচ্ছে। আগে হলো লুকায় খাইতো, এখন হলো উন্মুক্ত জায়গায় খাওয়া সম্ভব হচ্ছে। সুতরাং এগুলো হলো পরিবর্তন, আমি যেটা বলার চেষ্টা করতেছি যে হুইচ আর রিয়েলি অ্যালার্মিং। এবারে আল-আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ ক্যাম্পাসে হয়ে গেল পিঠা ও ফাল্গুন উৎসব। সকালে দক্ষিণ কেরানীগঞ্জে কলেজ প্রাঙ্গণে আয়োজিত উৎসবে বাহারি রকমের পিঠার পসরা নিয়ে স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন মেডিকেল কলেজগুলোর গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে বাহারি পিঠার পসরা সাজিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা। স্টলগুলোতে ছিটারুটি, পান্তুয়া, চন্দ্রকুলি, জামাই, বিবিখানা, নকশি, চিতই, গাজর পিঠা সহ দই, ডাবের পুটিং, নারকেল নাড়ু, পাকোড়া, পুটিং, ফালুদা, রসমালাই সহ বিভিন্ন ধরনের খাবার স্থান পায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি ঐতিহ্যের অন্যতম অংশ পিঠা। উৎসব আয়োজনের মধ্য দিয়ে বাঙালি ঐতিহ্যকে রক্ষা করতে হবে। এখান থেকে অনুপ্রাণিত হয়ে অন্যান্য মেডিকেল কলেজগুলোও যদি এই ধরনের আয়োজন করে তাহলে মেডিকেলের ছাত্রছাত্রী যারা আছে এবং শিক্ষক মণ্ডলী যারা আছেন, অন্যরা যারা আছেন, তাদের ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভা স্ফুরণ ঘটানোর একটা প্ল্যাটফর্ম এটা হবে। এবং আমি প্রত্যাশা করব যে প্রত্যেক বছর এটি আবার হবে এবং এর ফলে যে চাপের ভিতরে বলা হয় মেডিকেলের ছাত্রছাত্রীরা থাকে সেই চাপ থেকে তারা কিছুটা মুক্তি পাবে। এরকম প্রোগ্রাম আমরা কন্টিনিউ অব্যাহত রেখেছি। যেই প্রোগ্রামটি আমাদের বর্তমান ডিজি অফিস থেকে কালচারাল উইক করার জন্য নির্দিষ্ট সময়ে আমাদের সময় বেঁধে দিয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা উত্তরোত্তর এই অনুষ্ঠানগুলো আরও সুন্দরভাবে করতে পারবো এবং মেধা বিকাশে তোমাদেরকে সাহায্য করতে পারবো, এই আশা ব্যক্ত রাখছি। পিঠা উৎসবে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় চলমান যুদ্ধবিরতি নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনেছে হামাস। এর জেরে চুক্তির শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে তারা। এই ঘোষণার পর হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে ইসরায়েলও। গাজায় যে কোনো পরিস্থিতির জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে দেশটি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী শনিবার দুপুরের মধ্যে সকল বন্দীকে মুক্তি না দিলে গাজায় চলমান যুদ্ধবিরতির অবসান হবে।
খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে রাস্তায় নেমেছে মিরপুর মাজার রোড সংলগ্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসী। গাবতলী মাঠ নামে পরিচিত জায়গাটির মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে থাকলেও এলাকাবাসীর অভিযোগ বিগত সরকারের সময় রাজনৈতিক মদদে তা বেদখল হয়ে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে লাগাতার বিক্ষোভের হুঁশিয়ারি এলাকাবাসীর। রিপোর্ট এসএম আশরাফের। এই কিশোরীরা আর কি বা করতে পারে? আগুন ঝরা কণ্ঠে ওরা বলছে তাদের মাঠটা ফিরিয়ে দিতে। যদিও স্লোগানে বিদ্যুৎ, তবে স্কুল শিক্ষার্থীদের আকুতি তাদের খেলার জায়গাটা যেন দখলমুক্ত করা হয়। এভাবে শিশু থেকে বৃদ্ধ সবাই এক কাতারে, বয়সের ভিন্নতা থাকলেও তাদের চাহিদা মিশেছে এক সুরে। এই মাঠে বড় বড় সালাউদ্দিন সাহেব খেলে গেছে, প্রতাপ খেলে গেছে, কাকন খেলে গেছে, অনেকেই মাঠে বড় বড় প্লেয়াররা খেলে গেছে। আমরা এই পুরো মাঠটা আমরা চাই। ব্রাদার্স ইউনিয়ন আমরা এদের সব খেলা দেখছি। তৎকালীন সময়ে গোলকিপার ছিল পিরিস শ্রীলঙ্কার, সেও এখানে খেলছে। তা আমরা আবার চাই আমাদের এখানে অনুষ্ঠানগুলো হোক। মাঠের অভাবে যেটা হয়ে যাচ্ছে, ছেলেপেলে অ্যাডিক্টেড হয়েছে, কিশোর গ্যাং তৈরি হইতেছে। কিন্তু আমাদের মাঠের এরকম জাতীয়ভাবে এটা ক্রাইসিস মাঠের। আর এখানে একটা বৈধ মাঠ আছে, সেটাকে আমরা সংরক্ষণ না করতে পারলে এটা খুবই খারাপ, সমাজের জন্য খারাপ। এলাকাবাসী বলছে ১০৭ বছর আগে মরহুম মুন্সি লাল মিয়া মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে ১.৭ একর আয়তনের এই মাঠটি ওয়াকফ করে যান। কিন্তু বিগত সরকারের সংসদ সদস্য আসলামের ছত্রছায়ায় তা বেদখল হয়ে যায়। এটার দখলদার যারা, ওরা সবসময় মিথ্যা বিভ্রান্তি দিয়ে এই এলাকার জনগণকে বলছে ওদের মাঠ এটা। আসলে কিছু না, মাঠটা অনলি ফর স্কুল, সিদ্ধান্ত স্কুলে। সিদ্ধান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ক্ষমতাধরদের প্রভাবে তাদের মাঠ বেদখল হয়ে গেছে। এক সময় দেখা গেছে মাঠটা আমাদের পরিপূর্ণ দখলে নাই। এটা যখন আমরা জানতে পেরেছি, আমরা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি। হাইকোর্ট মাঠ আমাদের এই বলে একটা রায় দিয়েছে 2016 সালে। এই অবস্থা চলমান আছে। ইন দি মিন টাইম আমরা কি করলাম, আমি জয়েন করার পরে সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের যত পেপারস আছে সব পেপারসগুলো আমরা উদ্ধার করেছি। আমরা একজন আইনজীবী নিয়োগ দিয়েছি। আমরা প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা নিজেরাও সুসংগঠিত হচ্ছি যে কিভাবে মাঠটাকে পরিপূর্ণ আমাদের দখলে নিয়ে আসা যায়। মাঠটি ঢাকা 14 আসনের 10 নম্বর ওয়ার্ডে কর্মসূচিতে সাধারণ মানুষদের সাথে রাজনৈতিক ব্যক্তিরাও একাত্মতা প্রকাশ করেন। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ফিক্সিং সংক্রান্ত 5টি ধারা ভঙ্গের দায়ে এই শাস্তি পেয়েছেন তিনি। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে দায় স্বীকার করেছেন সোহেলি। 10 ফেব্রুয়ারি থেকে তার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তিনি সবশেষ জাতীয় দলে খেলেছেন 2022 সালে। তবে 2023 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে ফিক্সিং এর প্রস্তাব দেন। নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ ফুটবল। 2 বছরের চুক্তিতে কিট স্পন্সর হয়েছে দেশীয় স্পোর্টস ব্র্যান্ড দৌড়। বিকেলে বাফুফে ভবনে চুক্তি সই করেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল ও দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী। 3টি বিদেশি এবং 2টি দেশীয় কোম্পানির সাথে আলোচনা শেষে কিট স্পন্সর হিসেবে দৌড়কে বেছে নেয় বাফুফে। পরাগারমানের রিপোর্ট। বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর খেলতে চাওয়াটা আশীর্বাদ হয়ে এসেছে। প্রথমবারের মতো দীর্ঘমেয়াদে কিট স্পন্সর পেল বাংলাদেশ ফুটবল। আপাতত 2 বছরের জন্য বাংলাদেশের কিট স্পন্সর হয়েছে দৌড়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল জানান, বিনামূল্যে কিট দেবে দৌড়। অ্যাপ্রুভের জন্য ফিফার কাছে জার্সি পাঠানো হয়েছে। জার্সিটাকে অল ওয়েদারে, যদিও বৃষ্টি এখনো পড়ে নাই, বাট বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনে, বিভিন্ন ইন্টেন্সিটিতে, বিভিন্ন ওয়াশের ভিতরে আমরা কোনো চেক করেছি যেন কালার, স্টিচিং এগুলো কোনো কম্প্রোমাইজ না হয়। বাংলাদেশের নাম এখন পৃথিবীতে আমরা ছড়িয়ে দিব। তো বাংলাদেশের নাম যখন আমাদের ফুটবলরা ছড়িয়ে দিতে যাচ্ছে, আমাদের খেলারা ছড়িয়ে দিচ্ছে, আগামীতে আমাদের কাপড়, আমাদের ডিজাইন, আমাদের ব্যবসাটা কিন্তু ছড়িয়ে দিবে। ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানান, জার্সি বিক্রি থেকে লভ্যাংশের একটি পরিমাণও পাবে বাফুফে। অন্য যে বাংলাদেশের ব্যান্ড তাদের সাথে আবার নেগোশিয়েট করে যে দে কুড মেক আস এ বেটার অফার, বাট বিটুইন দোজ টু দোজ অফার ওয়াজ বেস্ট। সো বেসিক্যালি 3টি বিদেশি কোম্পানি আর 2টো বাংলাদেশি কোম্পানি, মোটামুটি 5টি কোম্পানির সাথে আমরা যোগাযোগ করে ফাইনালি উই রিচড টু গো অ্যাহেড উইথ দৌড়।
এদিকে দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী জানান, বাংলাদেশেরই একজন আন্তর্জাতিক মানের ডিজাইনার জাতীয় দলের জার্সি ডিজাইন করেছেন। বাংলাদেশের হেরিটেজটাই ওই এর মধ্যে জার্সির মধ্যে বোঝানোর চেষ্টা করবে। দৌড়ের সাথে প্রাথমিকভাবে 2 বছরের চুক্তি করেছে বাফুফে। জার্সি বিক্রির জন্য নিজেদের সব চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার। অক্টোবরে শেখ হাসিনার বিরুদ্ধে 24 গণহত্যার রায়। অরাজক পরিস্থিতি ঠেকাতেই অপারেশন ডেভিল হান্ট। গৃহযুদ্ধ লাগার শঙ্কা উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা। কোনো চক্রান্ত না হলে ডিসেম্বরে আগামী জাতীয় নির্বাচন। বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। এই সময় ধরে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের আরও 2 ধাপ অবনতি। বিশ্বে 151তম। দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণহীন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট। চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে সরকারকে বিডিআর সদস্য ও স্বজনদের আলটিমেটাম। নিয়োগ বঞ্চিত প্রাথমিকের শিক্ষকদের শাহবাগে বিক্ষোভ। এবং দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শিল্প উদ্যোক্তারা। সড়ক মহাসড়কে অবরোধ ও দাবি আদায়ের আন্দোলনে ভেঙে পড়ছে সরবরাহ ব্যবস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।